ডিয়ার টেট ক্যান্ডিডেট, আজকে আমরা ম্যাথামেটিক্স পেডাগজি দেখে নেব। ডিটেল নোট যেটা রয়েছে তাতে কি কি পড়তে হবে। এই পিডিএফটা আমাদের পেড গ্রুপে শেয়ার করেছিলাম, তো সেখান থেকে কী কী পড়তে হবে সেটা বলে দিচ্ছি। যদিও আমরা অলরেডি দুটো ভিডিও করে নিয়েছি, প্রিভিয়াস ইয়ার টেট 1 2015 থেকে 2022 যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো, তাদের সমাধান এবং অনুষঙ্গিক আর কী কী আসতে পারে এমন কিছু কোয়েশ্চেন ডিটেল আলোচনা সহ একটা ভিডিও দিয়েছি। তারপর টেট 2 এর ক্ষেত্রেও সেম ভিডিও দিয়েছি। তো আজকে ইন জেনারেল ম্যাথামেটিক্স পেডাগজি যে 45 পেজের পিডিএফটা আছে সেখান থেকে তোমরা কী কী পড়বে সেটা আমি জাস্ট বলে দিচ্ছি। তো প্রথম পেজেই দেখতে পাবে যে রয়েছে ম্যাথামেটিক্স শব্দটা কোন শব্দ থেকে এসছে। ইংরেজিতে ম্যাথামেটিক্স শব্দটি এসছে গ্রিক শব্দ ম্যাথিন থেকে। তো প্রশ্ন এমনও হয় যে ম্যাথামেটিক্স শব্দটি এসছে গ্রিক শব্দ থেকে, লাতিন শব্দ থেকে, ফরাসি শব্দ থেকে, উপরের কোনোটি নয়, এমন অপশন দিতে পারে। তো যদি দেয় যে ম্যাথামেটিক্স শব্দটি কোন শব্দ থেকে এসছে, তাহলে বলবে যে ম্যাথামেটিক্স শব্দটা গ্রিক শব্দ থেকে এসছে। তো গ্রিক শব্দ কি, কোন গ্রিক শব্দ থেকে এসছে? গ্রিক শব্দ ম্যাথিন, MATHIN, ম্যাথিন থেকে এসছে, যার অর্থ হচ্ছে শিক্ষা করা। অর্থাৎ ম্যাথামেটিক্স হচ্ছে সেই বিষয় যা সকলের আগে এবং সকলের উপর শিক্ষা করতে হবে। গ্রিকরা গণিতকে একটি গভীর এবং ব্যাপক অর্থে দেখিয়েছিলেন। অনেকে মনে করেন ম্যাথামেটিক্স শব্দটি এসছে ম্যাথা অর্থাৎ শিক্ষণীয় বিষয় হতে। তো এখানে দুটো মত রয়েছে। তো এমন যদি দ্বিমত থাকে প্রশ্নে, তাহলে কোন শব্দ থেকে এসছে সেটা বলতে ম্যাথিন নাকি ম্যাথামেটা এমন দেবে না, দিয়ে দেবে যে কোন শব্দ থেকে এসছে, গ্রিক নাকি পর্তুগিজ নাকি ফরাসি নাকি লাতিন শব্দ নাকি ক্রি শব্দ। তো এক্ষেত্রে সেটা হবে গ্রিক শব্দ। সেটা আসার সম্ভাবনা রয়েছে যে ম্যাথামেটিক্স শব্দটা গ্রিক শব্দ থেকে এসছে। সেটা অনেক ক্ষেত্রে বলা হচ্ছে ম্যাথিন, অনেক ক্ষেত্রে আবার সেটা বলা হচ্ছে যে ম্যাথা থেকে। ঠিক আছে, তো আমাদের মেইন হচ্ছে গ্রিক শব্দ থেকে এসছে ম্যাথামেটিক্স। যদি ম্যাথিন অপশন থাকে ম্যাথিন দিয়ে দেবে, যদি ম্যাথা অপশন থাকে তাহলে এটা দিয়ে দেবে। দুটোই অপশনে দেওয়ার চান্স খুবই কম। নেক্সট হচ্ছে যে রিপাবলিক গ্রন্থটা কে লিখেছিলেন। রিপাবলিক গ্রন্থে কিন্তু গণিতের শিক্ষা প্রণালী সম্বন্ধে লেখা রয়েছে, সেটা লিখেছেন প্লেটো। তো রিপাবলিক গ্রন্থটা লিখেছেন প্লেটো, সেটা মনে রাখতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখবে যে দার্শনিক মিল অনুমান প্রণালীকে গণিত এবং ওই জাতীয় সকল বিজ্ঞানের ভিত্তিভূমি বলে বর্ণনা করেন। তো হতে পারে যে কোন দার্শনিক গণিত এবং ওই জাতীয় সকল বিজ্ঞানের ভিত্তিভূমি বলে বিবেচনা করেন অনুমান প্রণালীকে, সেটা হচ্ছে দার্শনিক মিল। তারপর হচ্ছে আরও কিছু কথা, দার্শনিক হুমো ডেকন ওই মতামতকে সমর্থন করে তা প্রতিষ্ঠা করার চেষ্টা করে গেছেন। বিখ্যাত গণিতবিদ ল্যাপ্লাস তার সম্ভাবনা তত্ত্বের থিওরি অফ প্রবাবিলিটির মধ্য দিয়ে পরোক্ষে এই মতকে সমর্থন এবং পুষ্ট করেছেন। যাই হোক, তো এখান থেকে আমার যে কথাটা হচ্ছে যে সম্ভাবনা তত্ত্বের জনক বা থিওরি অফ প্রবাবিলিটি এর জনককে, তো থিওরি অফ প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্বের জনক হচ্ছেন গণিতবিদ ল্যাপ্লাস। নামটা হচ্ছে গণিতবিদ ল্যাপ্লাস। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে আরেকটা জিনিস আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আরোহ অনুমান হচ্ছে মানব মনের একটি অভ্যাস। আরোহ অনুমান হচ্ছে মানব মনের একটি অভ্যাস। এই কথাটা কে বলেছেন? এই কথাটা বলছেন রামসে এই কথাটা বলেছেন যে আরোহ অনুমান হচ্ছে মানব মনের একটি অভ্যাস। তারপর সেটা জাস্ট দেখতে হবে, এখান থেকে প্রশ্ন হওয়ার চান্সেস নেই। ইউক্লিড, ওয়েনস্ট্রেস, পিয়ানো, রাসেল প্রমুখ গণিতবিদ মনে করেন চরম নির্ভুলতাই গণিতের লক্ষ্য। আচ্ছা, লক এর মতে একমাত্র গণিতই আমাদের নির্ভুল যুক্তিসম্মত চিন্তনের অভ্যাস গঠন করতে পারে। এই যে লাইনগুলো সেগুলো দেখতে হবে।
তারপর গণিতের ক্ষেত্রে রয়েছে স্বতঃসিদ্ধ। স্বতঃসিদ্ধ মানে কি বলা হয়? স্বতঃসিদ্ধ মানে বলা হচ্ছে এক্সিওম। স্বতঃসিদ্ধ মানে হচ্ছে এক্সিওম, যা স্বপ্রকাশিত সত্য নয়। স্বতঃসিদ্ধগুলির পরিবর্তে ন্যূনতম সাংগঠনিক নিয়মের সাহায্যে গণিতকে সংগঠিত করা যায়। গণিতকে সংখ্যা বা নাম্বার এবং স্পেস বা দেশের বিজ্ঞান রূপে সংজ্ঞায়িত করা হয়। সেটা কিন্তু প্রশ্ন কোনো একটা বছর এসেছিল। গণিত হচ্ছে অপশন ছিল যে সংখ্যা, স্পেস, পরিমাণ এর বিজ্ঞান উপর বা কোনটি, সেটা কি গণিত হচ্ছে সংখ্যা এর বিজ্ঞান নাকি স্পেসের বিজ্ঞান নাকি পরিমাণের বিজ্ঞান নাকি উপরের সবগুলি? তো গণিতটা হচ্ছে সংখ্যা, স্পেস, পরিমাণ, উপরের সবগুলি হবে আনসার। আমাদের যে এমসিকিউ টেস্ট, ম্যাথামেটিক্স পেডাগজি নিয়ে এমসিকিউ টেস্ট যে নিয়েছিলাম সেখানে কিন্তু এইটা রয়েছিল। খুব সম্ভবত প্রিভিয়াস ইয়ারের এই প্রশ্নটা এসেছিল। পেজ নাম্বার 3-তে যদি যাই, পেজ নাম্বার 3-তে জাস্ট এগুলো পড়ে দেখতে হবে। সবগুলো কিন্তু শিখতে হবে না, কিন্তু কিছু জিনিস দিতে হয় পড়বার জন্য, বোঝার জন্য। সবগুলো থেকে শেখার কিছু নেই, পড়তে হবে। আচ্ছা, ইউক্লিডীয় জ্যামিতি এর জনক কে? ইউক্লিড তো হচ্ছে জ্যামিতির জনক, ইউক্লিডীয় জ্যামিতি হচ্ছে ইউক্লিড যেটা করেছেন সেটা হচ্ছে ইউক্লিডীয় জ্যামিতি। ইউক্লিডীয় জ্যামিতি বা নন ইউক্লিডিয়ান জিওমেট্রি কে ডেভেলপ করেন? সেটা হচ্ছে রায়ম্যান। ইউক্লিডীয় জ্যামিতি ডেভেলপ করেন হচ্ছে রায়ম্যান। স্থানাঙ্ক জ্যামিতির আবির্ভাব ঘটান কে? সেটা হচ্ছে ডেকার্টে। সেটার নাম হচ্ছে রেনে ডেকার্টে। রেনে ডেকার্টে স্থানাঙ্ক জ্যামিতির জনক। এইগুলো জানতে হবে প্রত্যেকটা, যে স্থানাঙ্ক জ্যামিতির জনককে, বীজগণিতের জনককে, ইউক্লিডিয়ান জ্যামিতির জনককে, নন ইউক্লিডিয়ান জ্যামিতির জনককে। বাস এগুলো জাস্ট জানতে হবে। আচ্ছা, তারপর হচ্ছে থিওরি অফ অ্যানালাইসিস বা ক্যালকুলাস আবিষ্কার করেন কে? থিওরি অফ অ্যানালাইসিস বা ক্যালকুলাস আবিষ্কার করেন কে? সেটা হচ্ছে নিউটন এবং লিবনিজ। নিউটন এবং লিবনিজ গণিতের তথ্য, থিওরি অফ অ্যানালাইসিস বা বিশ্লেষণাত্মক গণিতের তত্ত্ব বা থিওরি অফ অ্যানালাইসিস বা ক্যালকুলাস আবিষ্কার করেন। সুতরাং কলনবিদ্যা বা ক্যালকুলাস হলো স্থানকালের সূক্ষ্মতম গণিত। তো সেটা বলা হতে হবে যে ক্যালকুলাসের জনককে বা থিওরি অফ অ্যানালাইসিসের জনককে, কলনবিদ্যাকে আবিষ্কার করেন, বিশ্লেষণাত্মক গণিতের তত্ত্বকে আবিষ্কার করেন, সেটা হচ্ছে নিউটন এবং লিবনিজ। আচ্ছা, বর্তমান গণিতের বিভাগ কতগুলি রয়েছে? বর্তমান গণিতে 4টি বিভাগ রয়েছে: পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি এবং বিশ্লেষণাত্মক তত্ত্ব। বর্তমান গণিতে 4টি বিষয় বা 4টি বিভাগ রয়েছে। গণিতে 4টি বিভাগ কি কি? 1 হচ্ছে গণিত, পাটিগণিত, 2 হচ্ছে বীজগণিত, 3 হচ্ছে জ্যামিতি এবং 4 হচ্ছে বিশ্লেষণাত্মক তত্ত্ব। পাঁচ নম্বর পেজ, গণিত শিক্ষার সংক্ষিপ্ত ইতিহাস, সেটা পড়ে দেখবেন। গণিত শিক্ষার সংক্ষিপ্ত ইতিহাস পড়ে দেখবেন। গণিতের ইতিহাসের মূল্য। বিজ্ঞানের ক্ষেত্রে বিজ্ঞানের ইতিহাসের মূল্য খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞানের ইতিহাস জানাটা কেন জরুরি? সায়েন্স পেডাগজিতে সেটা আমরা দিয়েছি, আমাদের পেডাগজির যে ডিটেইলস নোট রয়েছে সেখানে রয়েছে। গণিতের ক্ষেত্রে এটা জানতে হবে যে গণিতের ইতিহাস জানা কেন জরুরি, বা গণিতের ইতিহাস আমরা কেন অধ্যয়ন করব। তো গণিতের ইতিহাস অধ্যয়ন করা জরুরি কারণ হচ্ছে জীবন এবং সভ্যতার সঙ্গে গণিত অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং গণিত একটি প্রগতিশীল, সম্ভাবনাপূর্ণ ও অপরিহার্য বিষয়। গণিতে মানুষ এই গণিতের স্রষ্টা জানতে পেরে শিক্ষার্থী বুঝতে পারে যে তারা এক গৌরবময় ঐতিহ্যের উত্তর সাধক। গণিতের ইতিহাস জানা জরুরি কারণ হচ্ছে শিক্ষার্থী গণিত সম্পর্কে একটা বাস্তব মূল্যবোধ জাগ্রত হবে যদি গণিতের ইতিহাস জানে। গণিতের ইতিহাস জানতে হবে কারণ আপাত নিরস গাণিতিক বিষয়গুলো সরল এবং সহজ হতে পারে যদি আমরা গণিতের ইতিহাস জানি। গণিতের অনেক প্রতীক, নাম বা পদের ধারণা গণিতের ইতিহাসের সঙ্গে সম্বন্ধযুক্ত।
উপযুক্ত চিত্র এবং যথাসম্ভব বাস্তব উপকরণের সাহায্যে গণিতের ইতিহাস শিক্ষা দিলে গণিত সম্বন্ধে স্থায়ী আগ্রহ সৃষ্টি করা যেতে পারে। দ্রুত সিদ্ধান্ত করার স্বাভাবিক প্রবণতা থেকে বিরত থাকতে পারে। যুক্তিসঙ্গত এবং অপরিবর্তনীয় ধারণা এবং মতামতের গঠনে উদ্বুদ্ধ হয়। এই সকল বিষয় সুসংবদ্ধ শাখা হিসেবে দেখতে গেলে গণিতের ইতিহাস পড়াটা খুবই জরুরি। শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখার জন্য গণিতের ইতিহাস পড়াটা জরুরি। এই যে পয়েন্টগুলো আছে, জাস্ট পয়েন্টগুলো একটু দেখে নিলে হবে, কারণ যদি এখান থেকে প্রশ্ন হয় যে গণিতের ইতিহাস পড়াটা কেন জরুরি, তাহলে পয়েন্টগুলো পড়া থাকলে বুঝে আনসারগুলো লিখে দিতে পারবেন। যতগুলো এখান থেকে এমসিকিউ সম্ভব হয়, এখানে এমসিকিউ ইনক্লুড করা যেগুলো রয়েছে, তার বাইরেও যতগুলো এমসিকিউ সম্ভব হয় আমি এমসিকিউ তৈরি করে দিয়ে দেব। যারা আমার সঙ্গে জুড়ে রয়েছেন তাদেরকে আমি শেয়ার করব সেটা। তাছাড়া সেটা নিয়ে একটা এমসিকিউও টেস্টও আমি তৈরি করে দেবো, যেটা আমাদের ওয়েবসাইটে তোমরা পাবে। এবার হচ্ছে গণিতের প্রকৃতি। গণিতের প্রকৃতি কি সেটা জানা খুবই জরুরি। গণিতের প্রকৃতি কি প্রায় প্রতি বছরই সেখান থেকে প্রশ্ন আসে। আমাদের টেট 1 এবং টেট 2 যে প্রিভিয়াস 2015 থেকে 2022 সাল অবধি যে কোয়েশ্চেন, তার সলিউশন, তার ডিসকাশন, সেগুলোতে তোমরা দেখতে হবে। গণিতের প্রকৃতি কি? গণিত হচ্ছে ব্যক্তিনিরপেক্ষ পরিমাণধর্মী। গণিতের পদ্ধতিগুলি প্রতীকমূলক। গণিত হচ্ছে যুক্তিধর্মী এবং বিচারমূলক। এইটাই আসে, এই লাইনটাই বেশি আসে, গণিত যে যুক্তিধর্মী সেটা। তো আমরা গণিতের প্রকৃতি কি দেখলাম? গণিত হচ্ছে ব্যক্তিনিরপেক্ষ পরিমাণধর্মী। গণিতের পদ্ধতিগুলি প্রতীকমূলক। গণিতের পদ্ধতিগুলি যুক্তিধর্মী এবং বিচারমূলক। নির্ভুলতা, নিশ্চয়তা এবং প্রায়োগধর্মিতা গণিতের প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ। গণিতের পদ্ধতি সুস্পষ্ট, আপাতদৃষ্টিতে কঠিন হলেও এর মধ্যে সরলতা আছে। গাণিতিক পদ্ধতিগুলি সুষ্ঠু এবং সুনির্দিষ্ট চিন্তা এবং ধারণা সাপেক্ষ। গাণিতিক সিদ্ধান্তগুলির মধ্যে অভিনবত্ব আছে। গাণিতিক প্রণালীতে ভাষা এবং চিন্তাধারার ব্যবহার সংক্ষিপ্ত এবং দ্ব্যর্থহীন। অর্থাৎ গণিতের ভাষা হচ্ছে দ্ব্যর্থহীন। দুইটা মিনিং, ডাবল মিনিং কোনো বিষয় আমরা গণিতে ইউজ করি না। গণিত অধিকাংশে বৌদ্ধিক উৎকর্ষের উপর নির্ভরশীল। গণিত ব্যক্তিগত ইচ্ছা, আকাঙ্ক্ষা এবং আবেগের উপর নির্ভর করে না। এই যে এইগুলো হচ্ছে গণিতের প্রকৃতি। তবে হচ্ছে গণিত শিক্ষার লক্ষ্য। গণিত শিক্ষার লক্ষ্য কি রয়েছে? গণিত শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্য: শিক্ষার্থীদের গাণিতিক ভাষার সঙ্গে সঠিকভাবে পরিচয় হওয়া, শিক্ষার্থীদের নিজস্ব পারিবারিক এবং সামাজিক প্রয়োজনে গণিতকে ব্যবহার করা এবং ওইসব ক্ষেত্রে উদ্ভূত সমস্যাগুলি গাণিতিক ভাষায় রূপদান করতে পারা। এই যে এগুলো রয়েছে গণিতের উদ্দেশ্য কি, গণিত চর্চার উদ্দেশ্য এবং লক্ষ্য কি, সেটা তোমরা দেখে নেবে। যেটা পিডিএফ তো সবার কাছেই রয়েছে, সেটা একটু দেখে নেবে, জাস্ট পড়ে দেখে নেবে, এগুলো পড়তে হবে। তারপর দৈনন্দিন জীবনে গণিতের ব্যবহার কি, সামাজিক জীবনে গণিতের ব্যবহার কি, বিজ্ঞানের উপর গণিতের ব্যবহার কি। বিজ্ঞানের উপর গণিতের ব্যবহার, সেখান থেকে আমরা দেখব যে রজার বেকনের মতে ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু অল সায়েন্সেস। এই যে লাইনগুলো, সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু অল সায়েন্সেস, এই কথাটা কে বলেছেন? ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু অল সায়েন্সেস কথাটা বলেছেন রজার বেকন। এটা মনে রাখতে হবে। এই লাইনগুলো, কোটেশনগুলো তুলে দেয় এবং এই কথাটা বলেছেন বলে অপশন দিয়ে দেয়। বেঞ্জামিন পিয়ার্সে, রজার বেকন, উডওয়ার্থ, পেয়াজে, এনিথিং, বা গ্যালিলেই, যে কোনো কিছু দিতে পারে। তো ম্যাথামেটিক্স ইজ দ্য গেটওয়ে অ্যান্ড কি টু অল সায়েন্সেস, এই কথাটা বলেছেন রজার বেকন। এই কথাটা মনে রাখতে লাগবে। এটা হচ্ছে পেজ নাম্বার 10 রয়েছে সেগুলো। এই যে কোটেশনগুলো, সেগুলো কিন্তু তোমরা ভালো করে দেখতে হবে। তারপর হচ্ছে উইলিয়াম ল্যানচেস্টার যুদ্ধক্ষেত্রে বিরুদ্ধ দলকে বাধা দেওয়ার জন্য গাণিতিক বিশ্লেষণের ব্যাখ্যা দেন। এছাড়া পারমাণবিক বোমা প্রস্তুতির সূত্র গণিতের উপর প্রতিষ্ঠিত। চারুকলায় গণিত, সেই লাইনটা সেটা দেখতে হবে যে জর্জ ডেভিড বিরখফ চারুকলায় বিশেষ করে সঙ্গীতে গণিতের অবদান সম্পর্কে গবেষণা করেন। এই প্রশ্নটা এসেছিল গতদিনের টেট 2 এর যখন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলিউশন আমি করাচ্ছিলাম, এই প্রশ্নটা সেখানে এসেছিল যে চারুকলায় বিশেষ করে সঙ্গীতে গণিতের অবদান সম্পর্কে গবেষণা করেন কে? সেটা হচ্ছে জর্জ ডেভিড বিরখফ। ডিরেক্টলি এখান থেকে, এই যে পিডিএফটা, সেখান থেকে কিন্তু গণিতের পেডাগজি সেট করা হচ্ছে। নেক্সট,
নেক্সট হচ্ছে দ্য প্রোগ্রেস অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ ম্যাথামেটিক্স লিঙ্কড টু দ্য প্রসপারিটি অফ দ্য স্টেট। এই কথা কে বলেছেন? এই কথা বলেছেন নেপোলিয়ন। প্রত্যেকটা লাইন যেগুলো, এই যে কোটেশনগুলো, সেগুলো কিন্তু আলাদা আলাদাভাবে শিখতে হবে তোমাদের, এগুলো থেকে প্রশ্ন হবেই। আর গণিতের পেডাগজি থেকে যে মার্ক পাবে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে রয়েছে যারা টেট 1 দেবে, তারা সাবজেক্টিভ মেথডটাকে স্কিপ করছে, গণিত সবগুলো সলভ করতে পারবে না, তারা কিন্তু পেডাগজির উপরে নির্ভর করছে, যাতে কিছুটা ভালো স্কোর হয় সেটা তারা কিন্তু পেডাগজির উপর নির্ভর করে পরীক্ষাটা দেবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। পেডাগজির উপর যে নির্ভর করে তোমরা পরীক্ষা দাও, পেডাগজির এই পোর্শনগুলো বাদ দিলে হবে না, এই পিডিএফটা তোমাদের পড়তেই হবে। এবং পিডিএফ থেকে কী কী পড়তে হবে সেটা তো আমি বলেই দিচ্ছি। যাদের কাছে এই পিডিএফটা নেই, ভিডিও ডেসক্রিপশনে আমি ডাউনলোড লিঙ্ক দিয়ে দেবো, সেটা আমাদের অনলাইন স্টোরে রয়েছে, সেখান থেকে কিন্তু পারচেজ করে নিতে হবে। পিডিএফের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, যদি কারো প্রয়োজন পড়ে সেখান থেকে নিয়ে নিও। আদারওয়াইজ ভিডিওতে তো আমি পুরো ডিটেল দেখিয়ে দিচ্ছি, সেখান থেকেও ভিডিও দেখেও কিন্তু সেখান থেকে শিখে নিতে পারো, নোট ডাউন করতে পারো। নেক্সট হচ্ছে গিয়ে এখান থেকেও আসে যে গণিতের মূল্য, যেটা কৃষ্টিমূলক মূল্য, ব্যবহারিক মূল্য, সেগুলো থেকে এখানে কি রয়েছে? কৃষ্টিমূলক মূল্য, তারপর রয়েছে অন্যান্য বিষয়ের সঙ্গে গণিতের সম্পর্ক, সেগুলো। তো কৃষ্টিমূলক মূল্য থেকে যদি আমি দেখি, এখানে দুটি জিনিস রয়েছে যে অধ্যাপক JW ইয়ং এর মতে, হোয়াট এভার উই টার্ন ইন দিস ডেজ অফ আয়রন, স্টিম অ্যান্ড ইলেকট্রিসিটি, উই ফাইন্ড দ্য ম্যাথামেটিক্স হ্যাজ বিন দ্য পায়োনিয়ার। এই কথাটা কে বলছেন? এই যে লাইনটা, এই কোটেশনটা তুলে দিতে পারে যে এই কথাটা কে বলেছেন। তাছাড়া আরও রয়েছে, ওয়ার ইটস ব্যাকবোন রিমুভড আওয়ার ম্যাটেরিয়াল সিভিলাইজেশন উড ইনএভিটেবল কোলাপস। অর্থাৎ তার মানেটা কি? গণিত সমস্ত বিজ্ঞানকে সঠিক এবং নির্ভুল পথে চালিত না করলে আধুনিক চিন্তাধারা এবং বিশ্বাসের ভিন্ন রূপ ধারণ করত। বাস এইগুলা। তো এটা কে বলছেন? JW ইয়ং। এই কথা বলছেন ইয়ং, সেটা মনে রাখতে হবে। তারপর রয়েছে ম্যাথামেটিক্স ইজ এ মিরর অফ সিভিলাইজেশন। এটা গণিতের কি ধরনের মূল্য নির্দেশ করে? এটা হচ্ছে গণিতের কৃষ্টিমূলক মূল্য নির্দেশ করে। এমনও প্রশ্ন হয়, তোমরা প্রিভিয়াস ইয়ারের যে ক্লাসগুলো রয়েছে, প্রিভিয়াস ইয়ার সলিউশনের যে ক্লাসগুলো রয়েছে, সেগুলো দেখলে বুঝতে পারবে কী ধরনের প্রশ্ন এসেছিল। কারণ টেট 1 এবং টেট 2-তে 2015 থেকে 2022 অবধি ম্যাথামেটিক্স পেডাগজিতে কী কী প্রশ্ন এসেছিল সবগুলো আমি দিয়ে দিয়েছি, এবং তাদের সলিউশনগুলো দিয়ে দিয়েছি। কেন সেটা আনসার হলো সেটাও বলে দেওয়া হয়েছে। তো ম্যাথামেটিক্স ইজ এ মিরর অফ সিভিলাইজেশন, সেটা গণিতের কী ধরনের মূল্যকে নির্দেশ করে? সেটা গণিতের কৃষ্টিমূলক মূল্যকে নির্দেশ করে, সেটা গণিতের কৃষ্টিমূলক মূল্যকে নির্দেশ করে। এই টাইপ কিন্তু প্রশ্ন হবেই। ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, এটা গণিতের কী ধরনের মূল্য নির্দেশ করে? সেটা গণিতের কৃষ্টিমূলক মূল্য নির্দেশ করে। তারপর হচ্ছে ম্যাথামেটিক্স পজেসেস কালচারাল ভ্যালু বিকজ অফ ইটস জেনারেল ইউজফুলনেস। এটা কে বলেছেন? এটা বলেছেন মিনিচ, অধ্যাপক মিনিচ এই কথাটা বলেছেন। নেক্সট হচ্ছে আমাদের দেশে অর্থাৎ ভারতবর্ষে 1974 সাল থেকে যে নতুন পাঠ্যক্রম চালু হয়েছে, তাতে গণিত শিক্ষণের যে উদ্দেশ্যগুলি বলা হয়েছে তা হলো বিচারকরণের ক্ষমতা অর্জন করা, বিদ্যালয়, গৃহ এবং সামাজিক পরিবেশে উদ্ভূত সংখ্যামূলক এবং জ্যামিতিক সমস্যার দ্রুত সমাধান করার ক্ষমতা অর্জন করা, যথাযথভাবে প্রকাশ করতে এবং কর্ম সম্পাদনে অভ্যস্ত করা, মহাকাশ অভিযানের ক্ষেত্রে যে গণিত বিশেষ সহায়ক সেই সম্বন্ধে শিক্ষার্থীর মনে আগ্রহ সৃষ্টি করা, সেগুলো হচ্ছে গণিতের উদ্দেশ্য। সেটা কোথায় বলা আছে? সেটা 1974 সালে যে নতুন পাঠ্যক্রম চালু করা হয়েছিল তাতে গণিতের উদ্দেশ্য বলা আছে। নেক্সট হচ্ছে গণিতের সাথে অন্যান্য বিষয়ের সম্পর্ক। গণিতের সাথে সবারই সম্পর্ক রয়েছে, গণিতের সাথে সাহিত্যের সম্পর্ক রয়েছে, গণিতের সাথে দর্শনের সম্পর্ক রয়েছে, গণিতের সাথে ইতিহাসের সম্পর্ক রয়েছে, গণিতের সাথে ভূগোল, অর্থনীতি, চারুকলা, পদার্থবিদ্যা। তো পদার্থবিদ্যা এবং গণিত একে অন্যের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। গণিত বিনা পদার্থবিদ্যা কিন্তু চলতেই পারে না। তো সেটা প্রশ্ন এসেছিল যে পদার্থবিদ্যা নিচের কোন বিষয়ের সাথে গণিতের সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বা খুব বেশি ভাবে নির্ভরশীল রয়েছে কোন সাবজেক্টটা গণিতের উপর? সেটা হচ্ছে পদার্থবিদ্যা। অপশন ছিল পদার্থবিদ্যা, সাহিত্য, জীববিদ্যা, এমন ছিল অপশন। তো সেটা হচ্ছে পদার্থবিদ্যা। তারপরে গণিতের সাথে রসায়ন, গণিতের সাথে জীবনবিজ্ঞান, গণিতের সাথে পূর্তবিদ্যা, সবার সাথেই কিন্তু গণিতের সম্পর্ক রয়েছে। অর্থাৎ গণিত তার নিজের জায়গায় সমহিমায় বিরাজ করছে।
গণিত শিক্ষার জন্য কোটারি কমিশনের সুপারিশ কি কি ছিল, অর্থাৎ বিভিন্ন স্তরে গণিতের পাঠ্যক্রম কি কি হবে সেটা। কোটারি কমিশনের রিপোর্ট অনুযায়ী প্রাথমিক স্তরে অর্থাৎ ক্লাস 1 to 7 or 1 to 8 গণিতের পাঠ্যক্রমে থাকবে সংখ্যা সম্বন্ধে ধারণা, সংখ্যা গণনা এবং চিহ্নের ব্যবহার, সমীকরণ, লেখচিত্র এবং আপেক্ষিক সম্বন্ধ বিষয়ক ধারণা। জ্যামিতির পাঠ্যক্রমটি যুক্তিসম্মতভাবে সাজাতে হবে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে অর্থাৎ 8 to 10 বা 10-11 পাঠ্যক্রমের পুনর্বিন্যাস করতে হবে। কতকগুলি অধ্যায় যেমন উৎপাদক নির্ণয়, গোসাগু, লসাগু নির্ণয় পৃথকভাবে পড়ানোর কোনো প্রয়োজনীয়তা নেই। ত্রিকোণমিতি পড়ানো যেতে পারে বীজগণিতের সঙ্গে। জ্যামিতি শিক্ষা দেওয়ার জন্য আধুনিক পদ্ধতির এক্সোমেটিক অ্যান্ড সিস্টেমেটিক সাহায্য নিতে হবে। জ্যামিতির সংজ্ঞা প্রকৃতির জন্য সেট ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। এর জন্য স্কুল ম্যাথমেটিক্স স্টাডি গ্রুপ যে সমস্ত ভাষা চিহ্ন বা প্রতীক ব্যবহারের কথা বলেছেন সেগুলি ব্যবহার করা বাঞ্ছনীয়। অর্থাৎ প্রাথমিক স্তরে গণিতের কী কী বিষয় শেখাতে হবে সেটা জাস্ট দেখে নিও যে প্রাথমিক স্তরে, যেহেতু টেট 1টা হচ্ছে প্রাথমিক স্তরের জন্য, এটা কিন্তু প্রাথমিক স্তরের যে ধারণাটা সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুধু প্রাথমিক স্তরে না, উচ্চ প্রাথমিক স্তরেও কী কী দরকার সেটাও দেখতে হবে। তবে এই যে দুইটা লাইন আর একটা ছোট্ট অংশ দিলাম সেটা কিন্তু অবশ্যই এখান থেকে এই পেজ থেকে দেখে নিয়ে পড়ে। আমরা 14 নম্বর পেজে ছিলাম, তারপর হচ্ছে 15 নম্বর পেজে আসছি। আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি কি? কতগুলি বিশেষ দৃষ্টান্ত থেকে একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়ার পদ্ধতিকে বলা হয় আরোহী পদ্ধতি। অর্থাৎ উদাহরণ থেকে যদি আমরা সূত্র তৈরি করতে পারি, একটা নিয়ম তৈরি করতে পারি, তাহলে সেটা হচ্ছে আরোহী পদ্ধতি। ওকে, উদাহরণ থেকে যদি আমরা সূত্র তৈরি করতে পারি সেটা হচ্ছে আরোহী পদ্ধতি। ইট লিডস ফ্রম কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট। কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, তো অপশন দিয়ে দেন কোনটি আরোহী পদ্ধতির গুণ নয়, বলে দেবে যে অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট। জেনারেল টু এক্সাম্পল, এভাবে বলে দেবে, সেগুলো কিন্তু আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য না। আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য কি আছে? কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, পার্টিকুলার টু জেনারেল, এক্সাম্পল টু জেনারেল, এগুলো কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, পার্টিকুলার টু জেনারেল, এইগুলো হচ্ছে আরোহী পদ্ধতির বৈশিষ্ট্য। আরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলো দেখতে হবে, অবরোহী পদ্ধতির বৈশিষ্ট্যগুলো দেখতে হবে। আরোহী পদ্ধতি কি, অবরোহী পদ্ধতি কি, সেগুলো কিন্তু ভালোভাবে বুঝতে হবে। সেটা কিন্তু আমাদের ডিটেল পিডিএফের 15 নাম্বার পেজে রয়েছে, সেটা দেখে নেবে ভালো করে। কতগুলি উদাহরণ বা দৃষ্টান্ত থেকে সাধারণ সিদ্ধান্তে উপনীত হওয়া, অর্থাৎ উদাহরণ থেকে সূত্র তৈরি করা, সেটাই হচ্ছে আরোহী পদ্ধতি। সেটা হচ্ছে কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট, পার্টিকুলার টু জেনারেল। অবরোহী পদ্ধতি কি? অবরোহী পদ্ধতি হচ্ছে কোনো পূর্ব নির্ধারিত সূত্রের সাহায্য নিয়ে সমজাতীয় সমস্যার সমাধান করতে হলে অবরোহী পদ্ধতি অবলম্বন করতে হয়। এখানে বিমূর্ত বা অ্যাবস্ট্রাক্ট থেকে মূর্ত বা কনক্রিট চিন্তাধারার দিকে পৌঁছানো যায়। তো অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট সেটা হচ্ছে অবরোহী পদ্ধতি। অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট হচ্ছে অবরোহী পদ্ধতি, আর কনক্রিট টু অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আরোহী পদ্ধতি। এটা মনে রাখবে, কনক্রিট থেকে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আরোহী পদ্ধতি, কিন্তু অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট সেটা হচ্ছে অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতির গুণ কি কি রয়েছে? জেনারেল টু পার্টিকুলার, অ্যাবস্ট্রাক্ট টু কনক্রিট, ফর্মুলা টু এক্সাম্পল, এগুলো হচ্ছে অবরোহী পদ্ধতির গুণ। সেখানে কিন্তু তিনটা এমসিকিউর 3টা অপশন হয়ে গেল, ঠিক আছে না? আরেকটা অপশন ঢুকিয়ে বলে দেবে কোনটা অবরোহী পদ্ধতির গুণ বা অবরোহী পদ্ধতির গুণ নয়। তো সেটা সেখান থেকে দেখে নেবেন, এই পেজটা দেখে নিলে কিন্তু সেটা হয়ে যাচ্ছে। অবরোহী পদ্ধতি, আরোহী পদ্ধতি, তার সুবিধাটা আমার জাস্ট তোমরা পড়ে নিও। এখান থেকে আমি পরবর্তীতে যা প্রশ্ন করা যায় প্রশ্ন সেট করে দেবো। এই মুহূর্তে আমি সেটা স্কিপ করছি। প্রত্যেকটা মেথড বুঝতে হবে। আরোহী অবরোহী বুঝে গেলে তার বৈশিষ্ট্যগুলো দেখালাম, সেগুলো দেখতে হবে। দেন আসলাম আমরা সিনথেসিস অ্যান্ড অ্যানালাইসিস মেথড, অর্থাৎ সংশ্লেষণী বা সিনথেসিস মেথড এবং বিশ্লেষণী বা অ্যানালাইসিস মেথড, সেগুলো কি? অ্যানালাইসিস বা বিশ্লেষণ কথাটির মূল অর্থই হলো একত্রিত বস্তুগুলিকে পৃথক বা বিশ্লিষ্ট করা, আর সিনথেসিস বা সংশ্লেষণ কথাটির অর্থ হলো বিশ্লিষ্ট অংশগুলিকে একত্রিত করে সমগ্র বস্তুটি প্রস্তুত করা। অ্যানালাইসিস হলো এমন একটি সমস্যাকে এমনভাবে বিশ্লিষ্ট করা যার অংশগুলি একত্র করলে পূর্বের সমস্যাটি পাওয়া যায়। সিনথেসিস হলো বিশ্লিষ্ট অংশগুলিকে একত্রিত করে সমস্যাটি যথাযথতা প্রমাণ করা। তো গণিতে আমরা অ্যানালাইটিক মেথড বা বিশ্লেষণ পদ্ধতি প্রয়োগ করি, দেখি কীভাবে কতগুলি একত্রিত হয়ে সমগ্র সমস্যার সমাধান করে।
অর্থাৎ অ্যানালাইসিস বা বিশ্লেষণ পদ্ধতি মানে হচ্ছে একটা সমস্যাকে ভেঙে ছোটো ছোটো কতগুলি সমস্যা তৈরি করে সেগুলো সমাধান করা। আর সিনথেসিস বা সংশ্লেষণী মানে হচ্ছে কতগুলি সমস্যা সমাধান করে একটা সিদ্ধান্তে উপনীত হওয়া, সেটা হচ্ছে সংশ্লেষণী বা সিনথেসিস মেথড। এখানে সংশ্লেষণী বলা হচ্ছে কোনো জ্ঞান বা জ্ঞাত তত্ত্বকে ভিত্তি করে পরীক্ষা নিরীক্ষার সাহায্যে অজানা সিদ্ধান্তটিতে উপনীত হওয়ার পদ্ধতি হলো সিনথেসিস পদ্ধতি বা সংশ্লেষণী পদ্ধতি। এই পদ্ধতিতে প্রমাণ শুরু হয় হাইপোথিসিস বা প্রদত্ত শর্ত বা অনুমান থেকে, আর সমাপ্তি ঘটে কনক্লুশন বা সিদ্ধান্তের মধ্যে। হাইপোথিসিস থেকে কনক্লুশনে গিয়ে, হাইপোথিসিস থেকে স্টার্ট হয়, কনক্লুশনে গিয়ে শেষ হয় সিনথেসিস মেথড। আর বিশ্লেষণী বা অ্যানালাইটিক মেথড কি? কোনো অজানা সিদ্ধান্তকে বিশ্লেষণ করলে, কোনো অজানা সিদ্ধান্তকে বিশ্লেষণ করে জানা বা জ্ঞাত তত্ত্বটির দিকে অগ্রসর হওয়ার পদ্ধতি হলো অ্যানালাইটিক বা বিশ্লেষণী পদ্ধতি। এই পদ্ধতিতে শুরু হয় সিদ্ধান্ত থেকে, সমাপ্তি ঘটে প্রদত্ত তত্ত্বের মধ্যে। ওকে, এই কথাগুলো জাস্ট মনে রাখলেই হবে। 19 নম্বর পেজ, সেখানে কিন্তু সংশ্লেষণী এবং বিশ্লেষণী পদ্ধতির তফাৎটা দেওয়া রয়েছে, সেটা দেখে নিও। 20 নম্বর পেজ, তা হচ্ছে আবিষ্কার পদ্ধতি বা ডিসকভারি মেথড। ডিসকভারি কথাটির অর্থ হলো আবিষ্কার করা, ঠিক আছে না? জন ডিউই এর মতে প্যাসিভিটি ইজ দ্য অপোজিট অফ থট। ইট ইজ নট অনলি এ সাইন অফ ফেলিয়ার টু কল জাজমেন্ট অ্যান্ড পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং, but it also dull curiosity, generates mind wandering and causes learning to be a task instead of delight. এই যে অনেকগুলো কথা আছে, সেই কথাগুলো কে বলছেন? সেটা বলছেন জন ডিউই। এটা প্রয়োজন আছে। আচ্ছা, ডিসকভারি পদ্ধতি প্রথম কে প্রয়োগ করেন? তো ডিসকভারি মেথড ইজ দ্য এসেন্স অফ অল দ্য মেথডস। ডিসকভারি মেথড প্রথম পদ্ধতিটি প্রথমে H.E. আর্মস্ট্রং বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে প্রয়োগ করেন। ডিসকভারি পদ্ধতি প্রথম কে প্রয়োগ করেন? H.E. আর্মস্ট্রং প্রয়োগ করেন। ডিসকভারি পদ্ধতির সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে। তারপর আবিষ্কার পদ্ধতি বা ডিসকভারি মেথড এবং সমস্যা সমাধান পদ্ধতি বা প্রবলেম সলভিং মেথডের ডিফারেন্স রয়েছে সেখানে। তারপর আসলে আমরা প্রজেক্ট মেথড, সেখানে জ্ঞান এবং শিক্ষা লাভের জন্য দুটি উপাদান, একটি হচ্ছে সমস্যা, অপরটি হচ্ছে সক্রিয়তা। অর্থাৎ একটা হচ্ছে প্রবলেম, একটা হচ্ছে অ্যাক্টিভিটি। এই দুই উপাদানের সমন্বয়ে গঠিত হয়েছে প্রজেক্ট পদ্ধতি। তো প্রজেক্ট পদ্ধতিতে কয়টা উপাদানের সমন্বয়ে গঠিত হয়েছে? প্রজেক্ট পদ্ধতি দুইটা উপাদানের সমন্বয়ে গঠিত হয়েছে। কি কি? এক হচ্ছে প্রবলেম বা সমস্যা, আর একটা হচ্ছে সক্রিয়তা বা অ্যাক্টিভিটি। তো এই যে প্রজেক্ট মেথড বা প্রকল্প পদ্ধতি, সেটা কে আবিষ্কার করেন? প্রখ্যাত শিক্ষাবিদ ডিউই এর সুযোগ্য শিষ্য ডক্টর কিলপ্যাট্রিক কার্য সমস্যা পদ্ধতির বাস্তব রূপদান করেন। অর্থাৎ সমস্যা সমাধান না, অ্যাকচুয়ালি সেটা হচ্ছে প্রজেক্ট মেথড। তো প্রজেক্ট মেথড এর আবিষ্কারক বলা হচ্ছে যে কিলপ্যাট্রিককে। উনি ছিলেন জন ডিউই এর শিষ্য ডক্টর কিলপ্যাট্রিক। উনি প্রজেক্ট মেথডের আবিষ্কার করেছেন। কিলপ্যাট্রিক প্রজেক্ট মেথড সম্পর্কে বলেছেন যে প্রজেক্ট ইজ এ হোল হার্টেড পারপাসফুল অ্যাক্টিভিটি এক্সিকিউটেড ইন এ সোশ্যাল এনভায়রনমেন্ট। তবেও প্রশ্ন হতে পারে যে প্রজেক্ট ইজ এ হোল হার্টেড পারপাসফুল অ্যাক্টিভিটি এক্সিকিউটেড ইন এ সোশ্যাল এনভায়রনমেন্ট। এই যে কথা, এই কোটেশনটা কে বলেছেন? সেটা বলেছেন কিলপ্যাট্রিক। অর্থাৎ প্রজেক্ট হচ্ছে একটি উদ্দেশ্যমূলক কাজ যা সামাজিক পরিবেশে সম্পাদিত করতে হয়। আবার এই সম্বন্ধে স্টিভেনসনের উক্তি রয়েছে যে ইট ইজ এ প্রবলেমেটিক অ্যাক্ট ক্যারিড টু কমপ্লিশন ইন ইটস ন্যাচারাল সেটিং। ইট ইজ এ প্রবলেমেটিক অ্যাক্ট, যেটা এই কথাটা কে বলছেন? এই কথাটা বলেছেন স্টিভেনসন। এই কথাটা বলছেন স্টিভেনসন। নেক্সট, এখানে কিছু কোটেশন রয়েছে, দেখতে হবে 23 পাতায়। ভ্যালার্ডের মতে প্রজেক্ট ইজ এ ভিট অফ রিয়েল লাইফ দ্যাট হ্যাজ বিন ইম্পোর্টেড ইনটু দ্য স্কুল। বিদ্যালয় প্রজেক্টের মাধ্যমে বাস্তব জীবনের কিছু অংশ খুঁজে পাওয়া যায়। এই কথাটাকে বলছেন যে প্রজেক্ট ইজ এ বিট অফ রিয়েল লাইফ দ্যাট হ্যাজ বিন ইম্পোর্টেড ইনটু দ্য স্কুল। এই কথাটাকে বলছেন? এই কথাটা বলছেন ভ্যালার্ড। তারপর হচ্ছে এফ থিওডোর বলছেন প্রজেক্ট aims at bringing unity out of
হোয়াট মাইট আদারওয়াইজ বিওয়াইল্ডারমেন্ট। অর্থাৎ প্রজেক্ট বিভিন্ন ধরনের কাজের মধ্যে সমন্বয় সাধন করতে পারে, সেটাকে বলছেন, সেটা বলছেন এফ থিওডোর। সেই কোটেশনগুলো মনে রাখতে হবে। তো প্রজেক্ট পদ্ধতির কিছু নীতি রয়েছে, এখানে 6টা নীতি দিয়েছে। কি কি? সেটা হচ্ছে উদ্দেশ্যের নীতি, স্বতঃস্ফূর্ততার নীতি, সক্রিয়তার নীতি, বাস্তবতার নীতি, তারপর হচ্ছে সামাজিক অভিজ্ঞতার নীতি, গণতান্ত্রিক মনোভাবের নীতি। এগুলো হচ্ছে প্রজেক্ট পদ্ধতির নীতি। তো প্রজেক্ট পদ্ধতি পরিচালনা এবং প্রদীপন এবং শিক্ষণ প্রদীপন এবং তার ব্যবহার, সেটা এসছে যে বর্তমানে শিক্ষা জগতে প্রতিটি বিষয়ে শিক্ষণের উপকরণ বা প্রদীপনের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রদীপনকে 2 শ্রেণীতে ভাগ করা যায়। তো শিক্ষণ উপকরণকে আমরা 2 শ্রেণীতে এখানে ভাগ করছি। একটা হচ্ছে দৃষ্টি নির্ভর, একটা হচ্ছে শ্রুতি নির্ভর উপকরণ বা প্রদীপন। তো এটা হচ্ছে দৃষ্টি নির্ভর, একটা হচ্ছে শ্রুতি নির্ভর। এগুলি হলো চার্ট, মডেল, টেপ রেকর্ডার, এপিডাস্কোপ, দেওয়াল পত্রিকা, টেলিভিশন ইত্যাদি। এগুলো শ্রেণীকক্ষে গণিত শিক্ষণে ব্ল্যাকবোর্ড, চক, জ্যামিতি যন্ত্রপাতি ব্যতীত অন্য কোনো উপকরণ ছিল না। পূর্বে গণিতকে একটি বিমূর্ত বিষয় চিন্তা করে অন্যান্য উপকরণগুলো ব্যবহার করা হতো না। বাস। তো গণিত শিক্ষার ক্ষেত্রে বিশেষ কয়েকটি উপকরণের মতো তাদের উপযোগিতা। বিশেষ কয়েকটি উপকরণ হচ্ছে, 1 নম্বর হচ্ছে ব্ল্যাকবোর্ড। গণিত শিক্ষণকালে শ্রেণীকক্ষে প্রধান এবং অপরিহার্য উপকরণ হলো ব্ল্যাকবোর্ড এবং চক। ব্ল্যাকবোর্ড। নেক্সট হচ্ছে গিয়ে আচ্ছা, এখানে একটা কোটেশন আছে যে ব্ল্যাকবোর্ড ইজ দ্য মিরর অফ দ্য টিচার্স মাইন্ড। ব্ল্যাকবোর্ড ইজ দ্য মিরর অফ দ্য টিচার্স মাইন্ড, এটা একজন শিক্ষাবিদের মতে। আমার প্রশ্ন হচ্ছে, কোন শিক্ষাবিদের মতে ব্ল্যাকবোর্ড ইজ দ্য মিরর অফ দ্য টিচার্স মাইন্ড বা ব্ল্যাকবোর্ড ইজ দ্য মিরর অফ দ্য টিচার্স মাইন্ড, এই কথাটা কে বলেছেন? এখানে উত্তর দেওয়া নেই, সেটা তোমাদের দায়িত্ব। তোমরা বের করবে উত্তরটা কে বলেছেন সেটা, এবং সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। নেক্সট হচ্ছে রেমন্ডের অভিমত। ব্ল্যাকবোর্ড ড্রয়িং, স্কেচেস অ্যান্ড ম্যাপস আর superior or finished products at least in the earlier stages। কথাটা বলছেন রেমন্ড। পিথাগোরাসের উপপাদ্যের প্রমাণ। গণিত শিক্ষাদানে কম্পিউটার ব্যবহারের সুবিধা। গণিত শিক্ষাদানে কম্পিউটার ব্যবহার করলে কি কি সুবিধা হয় সেটা দেখে নিও। কম্পিউটার ব্যবহার করলে কি কি অসুবিধা হয় সেটা দেখে নিও। সেটা পড়ে বোঝানোর কিছু নেই। তবে হচ্ছে ম্যাথমেটিক্যাল ল্যাবরেটরি বা গণিত পরীক্ষাগার। তারপর জ্যামিতির এই প্রয়োজনীয়তা, জ্যামিতি কেন প্রয়োজন রয়েছে, গণিত ক্লাবের প্রয়োজনীয়তা, গণিত ক্লাবের উদ্দেশ্য, এগুলো জাস্ট দেখতে হবে, এগুলো পড়তে হবে না, এগুলো দেখলে হবে, কারণ এগুলো থেকে প্রশ্ন হয় নাই। তারপর যেটা এসছে ইম্পর্টেন্ট টপিক এসছে যে মূল্যায়নের প্রধান 3টি স্তরের উল্লেখ করা যায়। মূল্যায়নের প্রধান 3টি স্তর। মূল্যায়নের স্তর কয়টা? মূল্যায়নের স্তর রয়েছে 3টা। মূল্যায়নের স্তর কয়টা? মূল্যায়নের 3টা স্তর। এক হচ্ছে শিক্ষামূলক অভিজ্ঞতার প্রধান উদ্দেশ্যগুলো নির্ণয় করা। 2 হচ্ছে প্রত্যেক উদ্দেশ্যের জন্য আচরণ পরিবর্তনের একটি নির্দিষ্ট ধারণা সৃষ্টি করা। 3 হচ্ছে সম্ভাব্য আচরণ পরিবর্তনের পরিমাপ করার উপযোগী কৌশল অবলম্বন করা। এগুলি হচ্ছে মূল্যায়নের 3টি স্তর। গণিত মূল্যায়নের উদ্দেশ্য কি? গণিতে মূল্যায়ন কেন করি আমরা? মূল্যায়নের উদ্দেশ্যটা কি? তো গণিত শিক্ষার লক্ষ্যে শিক্ষার্থী সঠিকভাবে অগ্রসর হচ্ছে কিনা তা নির্ধারণ করার জন্য মূল্যায়ন করা হয়। গণিতে শিক্ষার্থীর আগ্রহের সৃষ্টি হচ্ছে কিনা তা নিরূপণ করার জন্য মূল্যায়ন করা হয়। বিষয়টি উপলব্ধিতে শিক্ষার্থীর ত্রুটি নির্ণয় করার জন্য মূল্যায়ন করা হয়। শিক্ষক শিক্ষণে কোনো ত্রুটি আছে কিনা তা দেখার জন্য মূল্যায়ন করা হয়। শিক্ষক শিক্ষার্থীর ভুল ত্রুটি দূরীকরণের উপায় উদ্ভাবনে শিক্ষককে সাহায্য করার জন্য মূল্যায়ন করা হয়। নেক্সট হচ্ছে যে সুঅভিক্ষা এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। টেস্ট, এটা গুড টেস্ট কাকে বলবে? গুড টেস্ট, সুঅভিক্ষা বা গুড টেস্টের কিছু বৈশিষ্ট্য রয়েছে। 1 হচ্ছে যথার্থতা, 2 নির্ভরযোগ্যতা, প্রয়োগশীলতা, প্রয়োজনীয়তা, পরিমিততা, নম্বর দানের সুবিধা। এগুলি যদি থাকে কোনো একটা টেস্টে তাহলে সেটাকে আমরা গুড টেস্ট বা সুঅভিক্ষা বলতে পারবো। আচ্ছা,
তারপর হচ্ছে রামসে বলেন আরূঢ় অনুমান হচ্ছে মানব মনের একটি অভ্যাস, মানব মনের একটি অভ্যাস, এটা বলছেন রামসে। আচ্ছা, দার্শনিক ম্যাক এর মতে গণিতের বৈশিষ্ট্য হচ্ছে চিন্তা ভাবনা সংক্ষিপ্ত করা, গণিতের বৈশিষ্ট্য হচ্ছে চিন্তা ভাবনা সংক্ষিপ্ত করা। নেক্সট হচ্ছে গ্যালিলিও বলছেন ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ ইন হুইচ গড হ্যাজ রিটেন দ্য ইউনিভার্স, সেটাও কিন্তু প্রিভিয়াসে টেট পরীক্ষায় এসেছিল। কিছু কিছু প্রশ্ন আছে বারবার 1-2 বছর পর রিপিটও করছে, সেটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের টেট 1 এবং টেট 2 এর প্রিভিয়াস 2015 থেকে 2022 সালের ম্যাথামেটিক্সের পেডাগজি সেকশনের প্রশ্ন এবং তার সমাধান নিয়ে যে ভিডিওগুলো বা যে পিডিএফগুলো তৈরি করেছি সেখানে রয়েছে, সেগুলো চাইলে কালেক্ট করতে পারেন আপনারা। কালেক্ট করতে গেলে কী করতে হবে সেটা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে দেওয়া থাকবে। তারপর হচ্ছে লক এর মতে ম্যাথমেটিক্স ইজ এ ওয়ে টু সেটেল ইন দ্য মাইন্ড অফ চিলড্রেন এ হ্যাবিট অফ রিজনিং। বার্ট্রান্ড রাসেলের মতে ম্যাথমেটিক্স মে বি ডিফাইন্ড এজ দ্য সাবজেক্ট ইন হুইচ উই নেভার নো হোয়াট উই আর টেকিং অ্যাবাউট নর ওয়েদার হোয়াট উই আর সেইং ট্রু। আচ্ছা, এই কথাটা বলছেন বার্ট্রান্ড রাসেল। এই কোটেশনগুলো একটু মনে রাখতে হবে। তো এই যে উপরের কোটেশন, সেখান থেকে আমরা বলতে পারি যে গণিত হলো সংখ্যা এবং স্থানের বিজ্ঞান, গণিত হলো গণনার বিজ্ঞান, গণিত হলো পরিমাপ, পরিমাণ এবং আয়তনের বিজ্ঞান, গণিত হলো প্রণালীবদ্ধ সংগঠন এবং সঠিক বিজ্ঞানের শাখা, গণিত থেকে বিমূর্ত বিচার শক্তিমত তর্ক, স্বাস্থ্যসম্মত বিজ্ঞান, আরোহী এবং পরীক্ষামূলক বিজ্ঞান, এগুলো হচ্ছে গণিত। তো এই যে গণিতের কিছু এখানে বৈশিষ্ট্য রয়েছে, সেখান থেকেও কিন্তু প্রশ্ন হয় টেটের ক্ষেত্রে। সেখান থেকেও প্রশ্ন হয়েছে গণিত হচ্ছে দেশ বলে দিলে সংখ্যার বিজ্ঞান, স্থানের বিজ্ঞান, গণনার বিজ্ঞান, উপরে সবগুলি। তাহলে গণিত হচ্ছে সংখ্যা, স্থান এবং গণনা, উপরে সবগুলোর বিজ্ঞান, সেটা দেখতে হবে। সেটা পেজ নাম্বার কি আছে, পেজ নাম্বার রয়েছে 31, সেটা দেখতে হবে। তো হচ্ছে গণিতের প্রকৃতি কি, গণিতের প্রকৃতি কি আমরা আগেও পেয়েছি। গণিত যুক্তিধর্মী, বিচারমূলক, প্রতীকমূলক, ব্যক্তিনিরপেক্ষ, পরিমাণধর্মী, নির্ভুলতা, নিশ্চয়তা এবং প্রয়োজনীয়তা গাণিতিক পদ্ধতির অবিচ্ছেদ্য অংশ। গাণিতিক পদ্ধতিগুলি সুস্পষ্ট এবং অপ্রতিষ্ঠিত ঘটনার মধ্যে সরলতা আছে। গাণিতিক সিদ্ধান্তগুলিকে অভিনবত্ব দান করেছে। গণিত অনেকাংশ বৌদ্ধিক উৎকর্ষের উপর নির্ভরশীল। গণিতের জ্ঞান কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এবং অন্যান্য বিষয়ের বিজ্ঞানে ব্যবহার আছে। গণিতে ভাষা শুদ্ধ, ওয়েল ডিফাইন্ড এবং ইউজফুল, এগুলো বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো একটু দেখে নেবেন। তার একটা কোটেশন রয়েছে, সেটাও দেখে নেবেন, যে ম্যাথমেটিক্স ইজ দ্য গেটওয়ে এন্ড কি টু অল সাকসেস, সেটা আমরা আগেও দেখেছি, সেটা বলছেন রজার বেকন। নেক্সট হচ্ছে গণিতের বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক অফ ম্যাথমেটিক্স। গণিতের বৈশিষ্ট্য কি রয়েছে? গণিতের বৈশিষ্ট্য রয়েছে নিশ্চয়তা, একটা গণিতের বৈশিষ্ট্য। নেক্সট রয়েছে যে সরলতা বা সিম্পলিসিটি, গণিতের বৈশিষ্ট্য। প্রযোজ্যতা বা অ্যাপ্লিকেবিলিটি, গণিতের বৈশিষ্ট্য। যুক্তির পরিমাপ বা মেজার অফ লজিক, গণিতের বৈশিষ্ট্য। বেঞ্জামিন পিয়ার্সের মতে যে বিজ্ঞান অবশ্যম্ভাবী সিদ্ধান্ত এনে দেয়, যে বিজ্ঞান অবশ্যম্ভাবী সিদ্ধান্ত এনে দেয় তাই হচ্ছে গণিত। এই কথাটা, যে বিজ্ঞান অবশ্যম্ভাবী সিদ্ধান্ত এনে দেয় তাই হচ্ছে গণিত, সেটা বলেছেন বেঞ্জামিন পিয়ার্স। এই কথাগুলো মনে রাখতে হবে পরীক্ষার জন্য। নেক্সট, গণিতের একটা বৈশিষ্ট্য হচ্ছে মৌলিকতা বা অরিজিনালিটি, নির্ভুলতা বা অ্যাকুরেসি, এই যেগুলো। তো সেখান থেকে প্রশ্ন হতে পারে যে নিচের কোনটা গণিতের বৈশিষ্ট্য নয়। লিস্টে থেকে 3টা দিয়ে দেবে, যেগুলো 6টা বৈশিষ্ট্য আছে বাইরে থেকে একটা দিয়ে দেবে, বা এমনও হতে পারে যে নিচের কোনটি গণিতের একটি বৈশিষ্ট্য। বিভিন্ন অপশন দেবে, তার মধ্যে এখান থেকে যে কোনো একটা অপশন ঢুকিয়ে দিতে পারে, সেটা হবে আনসার। নেক্সট হচ্ছে গণিতের প্রক্রিয়াসমূহ বা প্রসেস ইন ম্যাথমেটিক্স, পেডাগজিক্যাল প্রসেস অফ ম্যাথমেটিক্স। আদর্শ শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য কি রয়েছে? আদর্শ শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য কি রয়েছে 37 নম্বর পেজে রয়েছে, সেটা দেখে নিও যে আদর্শ শিক্ষণ পদ্ধতির বৈশিষ্ট্য কি। তারপর কিছু শিক্ষণ পদ্ধতির নাম আমরা জানবো, যে কিছু শিক্ষণ পদ্ধতি আছে, যে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড, ডাল্টন পরিকল্পনা, ডাল্টন প্ল্যান, ইউনিট কা পদ্ধতি বা ইউনিট কা মেথড, প্রকল্প পদ্ধতি, প্রজেক্ট মেথড, সমস্যা সমাধান পদ্ধতি বা প্রবলেম সলভিং মেথড, বুনিয়াদী শিক্ষণ পদ্ধতি বা বেসিক টিচিং মেথড, প্রোগ্রাম ভিত্তিক পদ্ধতি বা প্রোগ্রামড ইনস্ট্রাকশন, এগুলো রয়েছে কিছু
বহুল প্রচলিত আদর্শ শিক্ষণ পদ্ধতি। নেক্সট, শিক্ষণ পদ্ধতিগুলিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? গণিতের শিক্ষণ পদ্ধতিগুলিকে আমরা মোটামুটি 3 ভাগে ভাগ করতে পারি। শিক্ষণ পদ্ধতিগুলিকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক হচ্ছে গতানুগতিক বা প্রাচীন পদ্ধতি, বা যেটাকে বলা হয় শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি বা ট্রেডিশনাল মেথড বা টিচার সেন্ট্রিক মেথড বলা হয়। তো এখান থেকে প্রশ্ন হতে পারে যে ট্রেডিশনাল মেথড আর কি নামে পরিচিত? তো ট্রেডিশনাল মেথড আর হচ্ছে টিচার সেন্ট্রিক মেথড বা গতানুগতিক পদ্ধতিটা প্রাচীন পদ্ধতি বা শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি নামে পরিচিত। আরেকটা রয়েছে প্রগতিশীল পদ্ধতি। প্রগতিশীল পদ্ধতি বা প্রগ্রেসিভ মেথড আধুনিক পদ্ধতি বা শিক্ষার্থী কেন্দ্রিক মেথড। প্রগতিশীল পদ্ধতি বা প্রগ্রেসিভ মেথড যেটা, সেটাই হচ্ছে চাইল্ড সেন্ট্রিক বা স্টুডেন্ট সেন্ট্রিক মেথড। একটা হচ্ছে স্বয়ং শিক্ষণ পদ্ধতি বা সেলফ লার্নিং মেথড। ওকে, সেলফ লার্নিং মেথড। তো গণিতের শিক্ষাদান পদ্ধতিগুলি, শিক্ষণ পদ্ধতিগুলি, গণিতের শিক্ষণ পদ্ধতিগুলি কয় ভাগে ভাগ করা যায়? আমরা 3 ভাগে ভাগ করলাম। 3 ভাগ কি কি পেলাম সেটাও আমরা দেখে নিলাম। ওকে, নিচে যেগুলো আছে সেগুলো একটু দেখতে হবে। আচ্ছা, গণিতের উপস্থাপনা, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনস। তো এখানে কিছু কথা আছে যে গণিত হলো একটি সংখ্যাশাস্ত্র, গণিত হলো একটি প্রতীকমূলক ভাষা, গণিত বিমূর্ত চিন্তনে যে বিজ্ঞান সাহায্য করে সেটাই গণিত, নির্ভুল সিদ্ধান্ত উপনীত হতে যে বিজ্ঞান সাহায্য করে সেটাই গণিত। তারপর হচ্ছে যে বিজ্ঞান অবশ্যম্ভাবী সিদ্ধান্ত এনে দেয় সেটাই গণিত। এই কথা কে বলেছেন? যে বিজ্ঞান অবশ্যম্ভাবী সিদ্ধান্ত এনে দেয় সেটাই গণিত, সেটা বলেছেন বেঞ্জামিন পিয়ার্সে। সেটা বলেছেন বেঞ্জামিন পিয়ার্সে। নেক্সট হচ্ছে কন্টিনিউয়াস এন্ড কম্প্রিহেন্সিভ ইভালুয়েশন বা ধারাবাহিক এবং সার্বিক মূল্যায়ন। তো তার বৈশিষ্ট্য কি রয়েছে? নিরবচ্ছিন্ন সার্বিক মূল্যায়নের বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে অবগত হওয়ার সুযোগ লাভ করে, শিক্ষার্থীদের অগ্রগতি সম্পর্কে অবগত হওয়ার সুযোগ লাভ করে, শিক্ষার্থীকে পড়াশোনা সহ অন্যান্য কাজে মনোযোগী করতে সাহায্য করে, শিক্ষার্থীকে পরিচালনায় সাহায্য করে, ব্যক্তিবৈষম্য নীতি সাপেক্ষে অর্থাৎ ব্যক্তিবৈষম্যের নীতিকে মর্যাদা দেয়, সার্বিক বিকাশের পথে বাধাগুলিকে চিহ্নিত করা যায়, হীনমন্যতা রোধে সহায়তা করে, ব্যক্তি শিক্ষার্থীর ক্রমোন্নতির পথকে ত্বরান্বিত করে। এগুলো হচ্ছে গণিতের সার্বিক মূল্যায়নের বৈশিষ্ট্য। সার্বিক মূল্যায়ন বা কম্প্রিহেনসিভ ইভালুয়েশন। তো নিরবচ্ছিন্ন এবং সার্বিক মূল্যায়নের কার্যকারিতা কী রয়েছে, তার সীমাবদ্ধতা কী রয়েছে, সেগুলো জাস্ট দেখতে পারো, সেগুলো থেকে খুব বেশি শেখার কিছু নেই। টিএলএম এর পুরো নামটা কি? টিএলএম এর পুরো নাম হচ্ছে টিচিং লার্নিং মেটেরিয়াল, সেটাও কিন্তু প্রশ্ন চলে আসে। নেক্সট এখানে রয়েছে যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট এবং সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে ডিফারেন্সটা কী রয়েছে। তো ফরমেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে পাঠদান চলাকালীন শিক্ষার্থীর অগ্রগতি বিচার করা, সামেটিভ অ্যাসেসমেন্ট হচ্ছে পাঠদান শেষে পাঠদানের কার্যকারিতা নির্ণয় করাই হলো সামেটিভ অ্যাসেসমেন্ট। ফরমেটিভ অ্যাসেসমেন্টে মূল্যায়নকারী পাঠদান কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং সেই কর্মসূচিকে আরও উন্নতি করার চেষ্টা করেন। সামেটিভ অ্যাসেসমেন্টে মূল্যায়নকারী কার্যসূচিতে অংশগ্রহণ করেন না, উক্ত কর্মসূচির কার্যকারিতা শুধু তারা বিচার করেন। ফরমেটিভ অ্যাসেসমেন্ট হলো বিকাশমূলক, সামেটিভ অ্যাসেসমেন্ট হলো বিচারমূলক। এই কথাগুলো মনে রাখতে হবে। নেক্সট হচ্ছে অ্যাসেসমেন্টের হাতিয়ার বা টুলস অফ অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের টুল কী কী রয়েছে? যে সমস্ত দিকে অ্যাসেসমেন্ট প্রয়োজন সেগুলো হলো বৌদ্ধিক বিকাশের অ্যাসেসমেন্ট প্রয়োজন, ব্যক্তিগত সামাজিক মনোভাব, কাজের অভ্যাস ইত্যাদিতে অ্যাসেসমেন্ট প্রয়োজন, দৈহিক বিকাশে অ্যাসেসমেন্ট প্রয়োজন, বিভিন্ন দক্ষতার বিকাশে অ্যাসেসমেন্ট প্রয়োজন, সৃজনশীলতার বিকাশে অ্যাসেসমেন্ট প্রয়োজন। তো যে সকল কৌশল ও হাতিয়ার ব্যবহার করা হয় উপরোক্ত বিকাশসমূহের অ্যাসেসমেন্টের জন্য সেগুলি হলো, কৌশল হচ্ছে লিখিত অভিজ্ঞা, মৌখিক অভিজ্ঞা, ব্যবহারিক অভিজ্ঞা, সাক্ষাৎকার, পর্যবেক্ষণ, প্রতিফলন অভিজ্ঞা, সমাজমিতি, এগুলো হচ্ছে কৌশল। হাতিয়ার কী কী আছে? হাতিয়ার হচ্ছে অভিজ্ঞার মধ্যে যেমন বুদ্ধির অভিজ্ঞা, শিক্ষক নির্মিত অভিজ্ঞা, আদর্শায়িত পারদর্শিতার অভিজ্ঞা, একক অভিজ্ঞা, টার্মিনাল অভিজ্ঞা, বাৎসরিক অভিজ্ঞা, নির্ণায়ক অভিজ্ঞা ইত্যাদি। অ্যানেকডোটাল রেকর্ড, চেকলিস্ট, সর্বাত্মক রেকর্ড, সাক্ষাৎকারিতা, প্রশ্নোত্তরিকা, রেটিং স্কেল ইত্যাদি ইত্যাদি। তারপর ভার্বাল টেস্ট, নন ভার্বাল টেস্ট, পাওয়ার টেস্ট, স্পিড টেস্ট, সেটা জাস্ট রিডিং পড়ে দেখে নিলে হবে, এর বেশি কিছু একটা এখানে নেই। তো আমাদের 45 পেজ ছিল, প্রায় 45 মিনিটে আমরা সেটা দেখে নিলাম।
পেডাগজির জন্য আরেকটা ডিটেইল বুক রয়েছে, সেখান থেকেও কিছু কিছু জিনিস আমাদের দেখতে হবে। যদিও ম্যাক্সিমাম যেটা পিডিএফে আমরা দেখে নিয়েছি, যেটা পিডিএফ তোমাদের কাছে রয়েছে, তারপর আরও কিছু জিনিস রয়েছে, সেগুলো আমরা এক পলক দেখে নিচ্ছি। প্রয়োজনে এই পিডিএফটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এখানে কিছু কিছু জিনিস রয়েছে, সেগুলো দেখতে হবে। পুরোটা দেখার দরকার নেই, বিশেষ কিছু জিনিস আমাদের দেখতে হবে। যেমন গণিতের অর্থ, প্রকৃতি, পরিসর, এগুলো আমরা দেখে নিলাম। এখানে গণিতের অর্থ সেখানে বাংলা অভিধান অনুসারে এবং ইংরেজি অভিধান অনুসারেও সেখানে বলা হচ্ছে। তো ম্যাথামেটিক্স শব্দটি বাংলা সমার্থক শব্দ। ম্যাথামেটিক্স শব্দটির বাংলা সমার্থক শব্দ হচ্ছে গণিত। ম্যাথামেটিক্স শব্দটি গ্রিক শব্দ থেকে এসেছে, গ্রিক শব্দ ম্যাথেমা, যার অর্থ হচ্ছে হিসাব করা বা গণনা করা। অক্সফোর্ড ডিকশনারি অনুসারে ম্যাথামেটিক্স শব্দটির অর্থ হলো স্থান, সংখ্যা, পরিমাপ সংক্রান্ত বিজ্ঞান, বা ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স অফ স্পেস, নাম্বার অ্যান্ড কোয়ান্টিটি। দেখো এখানে একটা জিনিস পেয়ে গেলাম যে ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স অফ স্পেস, নাম্বার অ্যান্ড কোয়ান্টিটি। সেখান থেকে কিন্তু এমসিকিউ হতেই পারে। ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স অফ, অপশন দিয়ে দেবে স্পেস, নাম্বার, কোয়ান্টিটি, অল অফ দ্য অ্যাবাভ। তো এখানে ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স অফ স্পেস, নাম্বার অ্যান্ড কোয়ান্টিটি, মানে অল অফ দ্য অ্যাবাভ, সেটা হচ্ছে। আর ম্যাথামেটিক্স শব্দটা কিন্তু গ্রিক শব্দ থেকে এসছে, কিন্তু শব্দটা এক এক জায়গায় এক একটা দিচ্ছে। এবারের মতো যেগুলো ছিল সেগুলোই দেখো, নেক্সটে আরও রিসার্চ করে নোটটা তৈরি করতে হবে। এক্ষেত্রে সবগুলো ঘেটে তৈরি করব ফাইনালি একটা নোট, সেটা নেক্সটে হবে। এইবার যেগুলো আমি দিচ্ছি সেগুলো দেখে নিলে সেখান থেকে কিন্তু তোমাদের হয়ে যাবে। ওকে, সেটা দেখে নিও। এখানে কিছু বিখ্যাত লোকের উক্তি রয়েছে, সেটা দেখতে হবে। যে অ্যারিস্টটল গণিতকে সংজ্ঞায়িত করেন যে পরিমাণ সংক্রান্ত বিজ্ঞান। পরিমাণ সংক্রান্ত গণিতকে বলেছেন পরিমাণ সংক্রান্ত বিজ্ঞান। কে বলেছেন? সেটা বলেছেন অ্যারিস্টটল। তবে গণিত হচ্ছে এমন বিজ্ঞান যা প্রয়োজনীয় সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে, এই কথা বলছেন, এটা বলছেন বেঞ্জামিন পায়ার্স। ম্যাথামেটিক্স ইজ সিম্বলিক লজিক, বা গণিত হচ্ছে প্রতীকীয় যুক্তিবিদ্যা, এটাকে বলছেন বার্ট্রান্ড রাসেল। যাবতীয় বিমূর্ত গাণিতিক পদ্ধতি এবং তাদের বাস্তব প্রয়োগকে গণিত বলে, সেটাকে বলছেন হেনরি ইয়ং। ম্যাথামেটিক্স ইজ দ্য ওয়ে টু সেটল ইন দ্য মাইন্ড অ্যান্ড হার্ট অফ রিজনিং, সেটাকে বলছেন জন লক। তো এগুলোকে লক করে দাও, এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে, এগুলো শিখতে হবে, জানতে হবে। তো কিছু গণিতবিদের ছবি রয়েছে সেখানে। তো গণিতের প্রকৃতি আমরা যেটা দেখেছি সেটাই, এর বাইরে কিছু নেই, সেখানে ওই জিনিসই আছে। গঠন, স্থান, পরিবর্তন, এটসেট্রা এটসেট্রা সেখানে রয়েছে, ভিত্তি পদ্ধতি রয়েছে, সেগুলো আমাদের অ্যাকচুয়ালি দরকার নেই। এই যে গণিতের এবার মূল্যগুলো যদি আমরা দেখি, গণিত শিক্ষার মূল্যবোধ, গণিত শিক্ষার মূল্যবোধ, এই বিষয়টা কিন্তু ভালো করে দেখতে হবে, সেখান থেকে কিন্তু প্রশ্ন হয়। গণিত শিক্ষার মূল্যবোধকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: ব্যবহারিক মূল্য, কৃষ্টিমূলক মূল্য এবং শৃঙ্খলামূলক মূল্য। ঠিক আছে? তো গণিত শিক্ষার মূল্যগুলো হচ্ছে যে ব্যবহারিক মূল্য। যদি আমি দেখি গণিত শিক্ষার ব্যবহারিক মূল্য কি, তো আধুনিক জ্ঞান বিজ্ঞান, আবিষ্কার এবং শিল্পকলা, তথ্য, যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি সকল ক্ষেত্রে যে বিজ্ঞান তার মূলে রয়েছে সেটা হচ্ছে গণিত। প্রত্যেক জীবনে শিশু থেকে বৃদ্ধ সকল কাজে নিত্যকার ব্যবহার্য বিষয় হচ্ছে গণিত। পুরো আমাদের দরকার নেই। এখানে হচ্ছে যে the progress and improvement of mathematics linked to the prosperity to the state. The progress and improvement of mathematics linked to the prosperity of the state. এই কথা কে বলছেন? সেটা বলছেন নেপোলিয়ন। এবং প্রশ্ন এটাও হতে পারে যে এই কোটেশনটা দিয়ে দেবে, এই কথাটি কে বলছেন বলে একটা প্রশ্ন হতে পারে। তো এক্ষেত্রে অ্যান্সার হবে নেপোলিয়ন। আবার এই প্রশ্নটাও হতে পারে, এই লাইনটা দিয়ে দেবে যে প্রগ্রেস অ্যান্ড ইমপ্রুভমেন্ট অফ ম্যাথামেটিক্স লিঙ্কড টু দ্য প্রসপারিটি অফ টু দ্য স্টেট। এটা গণিতের কী ধরনের মূল্যকে সংজ্ঞায়িত করে? সেটা হচ্ছে গণিতের ব্যবহারিক মূল্যকে সংজ্ঞায়িত করে। নেক্সট হচ্ছে কৃষ্টিমূলক মূল্য। কৃষ্টিমূলক মূল্য কিন্তু আমরা একটা কোটেশন দেখেছিলাম আগের পিডিএফটাতে। এবার পিথাগোরাস বলেন যে দেয়ার ইজ জিওমেট্রি ইন দ্য হামিং অফ দ্য স্ট্রিংস, দেয়ার ইজ মিউজিক ইন দ্য স্পেসিং অফ দ্য স্ফিয়ার্স। গণিতের সুরেলা নোটগুলোর মধ্যে একটা সরল আনুপাতিক পরিলক্ষিত হয়। সকল সঙ্গীতের নোট সুনির্দিষ্ট কিছু কম্পাঙ্কের হয়ে থাকে, সারে গামা পা ধা নি সা। নোটগুলি কম্পাঙ্কের মধ্যে সরল পূর্ণসাংখ্যিক অনুপাত বিদ্যমান। এই যে এইগুলো গণিতের সঙ্গে এই ব্যাপারটা,
প্রথম হচ্ছে কোটেশনটা, সেটা কে বলছেন? পিথাগোরাস। কোটেশনটা আবার দিতে পারে, দিয়ে গণিতের কী ধরনের মূল্যকে তুলে ধরেছে, সেটা হচ্ছে গণিতের কৃষ্টিমূলক মূল্যকে তুলে ধরেছে, সেটা হবে। শৃঙ্খলামূলক মূল্যের মধ্যে কি আছে? যে ম্যাথামেটিক্স ইজ দ্য ওয়ে টু সেটেল ইন দ্য মাইন্ড অ্যান্ড হ্যাবিট অফ রিজনিং। এটা কে বলছেন? সেটা বলছেন জন লক। আবার সেটা গণিতের কী ধরনের মূল্যকে সংজ্ঞায়িত করে? সেটা গণিতের কৃষ্টিমূলক মূল্যকে সংজ্ঞায়িত করে। বাস এই কথাগুলো জাস্ট মনে রাখলেই আমাদের হয়ে গেছে, আর কিছু না। একটা জিনিস জানতে হবে এখানে, এক্সিউম। এক্সিউম মানে হচ্ছে স্বতঃসিদ্ধ, বাংলাতে এক্সিউমকে বাংলাতে বলা হয় স্বতঃসিদ্ধ। তাহলে স্বতঃসিদ্ধ বা এক্সিউমটা কি? স্বতঃসিদ্ধ বা এক্সিউম হলো প্রমাণের অপেক্ষা রাখে না এমন জিনিস, বা যেটা স্বভাবসিদ্ধ, সেটা প্রমাণ করতে হয় না, সেটাকে সত্য বলে ধরা হয়, সেটাই হচ্ছে স্বতঃসিদ্ধ বা এক্সিউম। সেক্ষেত্রে ক্লাস 9-এর বইতে কিন্তু এই স্বতঃসিদ্ধ, এক্সিউম এবং পোস্টুলেট বা স্বীকার্যগুলো রয়েছে, সেটা ক্লাস 9-এর বইয়ে রয়েছে, সেখানেও রয়েছে। তো ইউক্লিডের প্রথম বই 23টি সংজ্ঞা দ্বারা সূচিত হয়ে থাকে, এগুলো কিন্তু আসবে না যদি তোমাদের এত ডিটেল। তো পোস্টুলেটগুলো কি কি সেটা দেখে নাও, আর স্বতঃসিদ্ধগুলি কি কি সেটা দেখে নাও। এই যে এগুলো হচ্ছে স্বতঃসিদ্ধ, এগুলো হচ্ছে পোস্টুলেট বা স্বীকার্য। স্বতঃসিদ্ধগুলি প্রমাণ করার প্রয়োজন হয় না, সেটা নিজেরা প্রমাণিত, এবং স্বীকার্যগুলোকে প্রমাণ করতে হয়। তারপর গণিতবিদের আবিষ্কার, পিথাগোরাস কি আবিষ্কার করলেন, ইউক্লিড কি আবিষ্কার করলেন, রেনে ডেকার্তে কি আবিষ্কার করলেন, সেগুলো কিন্তু অলরেডি আমরা বলে দিয়েছি। আল খারিজমি কি আবিষ্কার করলেন? তো আল খারিজমি যেটা আবিষ্কার করলেন সেটা হচ্ছে বীজগণিত। বীজগণিতের আবিষ্কারটা হচ্ছেন আল খারিজমি। লীলাবতী, ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গণিতবিদ ভাস্করাচার্য রচিত সিদ্ধান্ত শিরোমণি। তো সিদ্ধান্ত শিরোমণি বইটি কে লিখেছেন? ভারতীয় উপমহাদেশের বিখ্যাত গণিতবিদ ভাস্করাচার্য সিদ্ধান্ত শিরোমণি বইটি লিখেছেন। বইটি 4টি খণ্ডে লেখা হয়েছে। ভাস্করাচার্য প্রথম অংশটির নাম দেন লীলাবতী। অনেকে মনে করেন ভাস্করাচার্যের মেয়ে লীলাবতী। লীলাবতীর বিয়ের পর তার স্বামী মারা যায়, মৃত্যুর পর লীলাবতী পিতার কাছে চলে আসেন ... তো লীলাবতী কি? লীলাবতী কিন্তু কোনো মানুষের নাম, ঠিকই আছে। ভাস্করাচার্যের প্রথম মেয়ের নাম হচ্ছে কি লীলাবতী, কিন্তু লীলাবতী আরেকটা কিন্তু ভাস্করাচার্যের যে বিখ্যাত বই রয়েছে সিদ্ধান্ত শিরোমণি, তার 4টা খণ্ডের মধ্যে প্রথম খণ্ডটা হচ্ছে লীলাবতী। তারপর গণিতের সাথে অন্যান্য বিষয়ের সম্পর্ক সেখানে রয়েছে, সেটা তো অলরেডি আমরা দেখে নিয়েছি। আচ্ছা, তো এখানে দেখো প্রশ্ন দেওয়া আছে যে গণিত হলো সকল বিজ্ঞানের প্রবেশদ্বার এবং চাবিকাঠি। উক্তিটি কে করেন? রজার বেকন, জন লক, বেঞ্জামিন পায়ার্স নাকি বার্ট্রান্ড রাসেল? তো বলছে আল খারিজমি রচিত বই কোনটা? দ্য এলিমেন্ট, ইস্তিকাস, তারিক আল ইয়াহুদ, সিদ্ধান্ত শিরোমণি, আলজাবর, ওয়াল মুকাবালা, কোনটা? সেটা আমরা একটু দেখে নিচ্ছি। আল খারিজমির বইটা কি ছিল? আল খারিজমির বইগুলো আরবি থেকে প্রথম লাটিন ভাষায় অনুবাদ করা হয়। আল কিতাবুল মুক্তাসার ফি হিসাব আল জাবর ওয়াল মুকাবালা গ্রন্থটি 803 সালে রচিত হয়। মুকাবালা নামে যে বইটা, সেটা হচ্ছে আল খারিজমির লেখা একটি বই। যে কোটেশনগুলো দিলাম সেগুলো কিন্তু দেখতে হবে, কোটেশন থেকে কিন্তু প্রশ্ন প্রতি বছরই আসছে, সেটা কিন্তু জেনে নিও। ওকে, কোথায়? আল জাবর ওয়াল মুকাবালা, সেটা। গণিত হলো সকল বিজ্ঞানের প্রবেশদ্বার এবং চাবিকাঠি, সেটা কে বলেছেন? সেটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইল, সেটার আনসার তোমরা বলবে, আমাকে কমেন্ট করে বলবে যে গণিত হলো সকল বিজ্ঞানের প্রবেশদ্বার এবং চাবিকাঠি উক্তিটি কার। ওকে, নেক্সট
সেখান থেকে আমাদের কিছু দেখতে হচ্ছে না এই মুহূর্তে। যেগুলো আমাদের প্রয়োজন রয়েছে আমাদের এক্সাম পার্সপেক্টিভে সেগুলো আমরা দেখব, তার বেশি আমাদের এক্সট্রা দেখার দরকার নেই। পাঠদান কৌশল, আরোহী পদ্ধতি, অবরোহী পদ্ধতি, সংশ্লেষণ পদ্ধতি, বিশ্লেষণ পদ্ধতি, সেটা কিন্তু অলরেডি আমরা দেখে নিয়েছি। সেটা নিয়ে আর প্রয়োজন আছে বলে মনে হচ্ছে না। তারপরেও আমি সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দেব, প্রয়োজনে সেটা দেখে নিতে পারো। পিডিএফটা আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। তারপর হচ্ছে প্রকল্প পদ্ধতি। প্রকল্প পদ্ধতি আবিষ্কর্তা হচ্ছেন উইলিয়াম হার্ড কিলপ্যাট্রিক, WH কিলপ্যাট্রিক। এই বিভিন্ন পদ্ধতিগুলোকে কে আবিষ্কার করেছেন সেটা কিন্তু জানতে হয়। প্রকল্প পদ্ধতির স্তর কী কী রয়েছে? 4টা স্তর: উদ্দেশ্য, পরিকল্পনা, কার্য সম্পাদনা, মূল্যায়ন। সেগুলো কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার টেট কোয়েশ্চেনের যখন সলিউশন করেছিলাম সেখানে কিন্তু সেগুলো ইনক্লুড করে দিয়েছিলাম, সেখান থেকেও কিন্তু দেখে নিতে পারো। তারপর আবিষ্কার বা সমস্যা সমাধান পদ্ধতি, হিউরিস্টিক মেথড হচ্ছে হেনরি এডওয়ার্ড আর্মস্ট্রং বা H.E. আর্মস্ট্রং। তারপর সমস্যা সমাধান পদ্ধতি প্রথম যেটা করেছেন সমস্যা সমাধান পদ্ধতি সেটা হচ্ছে সক্রেটিস প্রথম সমস্যা সমাধান পদ্ধতি ব্যবহার করেছিলেন। তারপর সেটা আধুনিক সমস্যা সমাধান পদ্ধতি জনক ধরা হয় জন ডিউইকে, বা জন ডিউই হচ্ছে সমস্যা সমাধান পদ্ধতির আবিষ্কারক, প্রবর্তক। তারপর ডাল্টন পরিকল্পনা কার নামে? সেটা ডাল্টন পরিকল্পনার প্রবক্তা হলেন হেলেন পার্কহার্স্ট। ডাল্টন পরিকল্পনার প্রবক্তা হলেন হেলেন পার্কহার্স্ট, একজন আমেরিকান শিক্ষাবিদ। ডাল্টন স্কুলে তিনি দীর্ঘদিন শিক্ষকতা করেছিলেন, সেজন্য পরিকল্পনাটির নাম দেন দ্য ডাল্টন প্ল্যান। তো এক্ষেত্রে যদি ডাল্টন প্ল্যানটা না জানা থাকে কারো, তাহলে পরীক্ষায় কিন্তু প্রশ্ন হলে একটা অপশন দিয়ে দেবে যে জন ডাল্টন, ডাল্টন পরিকল্পনার প্রবর্তককে বলে একটা অপশন কিন্তু জন ডাল্টন দিয়ে দেবে, এবং যারা জানে না তারা জন ডাল্টনটাই দিয়ে দেবে, যে ডাল্টনের নামে কিন্তু ডাল্টন পরিকল্পনা। তো আলটিমেটলি ডাল্টনের নামে ডাল্টন পরিকল্পনা হলে সেটা জন ডাল্টনের নামে না, সেটা উনি যে হেলেন পার্কহার্স্ট উনি যে স্কুলে চাকরি করতেন সে স্কুলের নাম ছিল ডাল্টন স্কুল, সেজন্য ডাল্টন পরিকল্পনা নাম দিয়েছে। ওনার নাম হচ্ছে হেলেন পার্কহার্স্ট। তবে ভাইগটস্কির তত্ত্ব তো আমরা সিডিপিতে অলরেডি সবাই পড়েছি, সেগুলো কিন্তু ম্যাথামেটিক্সেও আছে। জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট সেটাও আমরা জানি। যদি না জানেন সিডিপি এই টপিকগুলো, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট সোজা কথায় যদি বলি যে কোনো একটা শিক্ষার্থী যতটুকু জানে এবং মোর নলেজেবল আধার বা MKO এর সাহায্য নিয়ে আরও যতটুকু জানলো, এই যে ডিফারেন্সটা, আগে কতটুকু জানতো এখন কতটুকু জানলো, এই যে ডিফারেন্সটা, সেটাই হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। সেটা ভাইগটস্কির তত্ত্বে রয়েছে। এখানে স্ক্যাফোল্ডিং বলে একটা কথা রয়েছে ভাইগটস্কির তত্ত্বে। স্ক্যাফোল্ডিং মানে হচ্ছে শিক্ষার ক্ষেত্রে কাউকে সাহায্য করা, এই সাহায্য করাটাকেই বলা হচ্ছে স্ক্যাফোল্ডিং। এই বিষয়গুলো তো সবারই জানা রয়েছে, সেগুলো জানতে হবে। তারপর প্রশ্নকরণের প্রকারভেদ। প্রশ্ন কত ধরনের হয় সেটা আমি লিখে দিচ্ছি এখানে, যে ক্লাসিফিকেশন অফ কোয়েশ্চেন, প্রশ্ন কত ধরনের হয়। প্রশ্ন প্রথমে আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে ক্লোজড কোয়েশ্চেন, একটা হচ্ছে ওপেন কোয়েশ্চেন বা মুক্ত প্রশ্ন, বদ্ধ প্রশ্ন। ক্লোজড কোয়েশ্চেন আবার দুই রকম হতে পারে, জ্ঞানমূলক এবং সমকেন্দ্রিক বা কগনিটিভ এবং কনভার্জেন্ট। আর ওপেন কোয়েশ্চেনকে আমরা আবার 4 ভাগে ভাগ করি, যে চিন্তামূলক বা থট কোয়েশ্চেন, অনুসন্ধানী বা প্রবিং কোয়েশ্চেন, সৃজনশীল বা ক্রিয়েটিভ কোয়েশ্চেন এবং কেন্দ্রচ্যুতি প্রশ্ন বা ডাইভার্জেন্ট কোয়েশ্চেন। এবার সৃজনশীল কোয়েশ্চেনকে আবার দুটো ভাগে ভাগ করতে পারছি, একটা হচ্ছে গঠিত উত্তর প্রশ্ন, একটা হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন মানে এমসিকিউ আবার 3 ধরনের: সাধারণ বহু নির্বাচনী, বহুপদী সমাপ্তিসূচক বহু নির্বাচনী, অভিন্ন তত্ত্বভিত্তিক বহু নির্বাচনী। আবার গণিত উত্তর প্রশ্ন যেটা যে কনস্ট্রাক্টেড রেসপন্স কোয়েশ্চেন বা CRQ, সেটা আবার জ্ঞানমূলক, অনুধাবক, প্রয়োগ, উচ্চতর দক্ষতা সেটা হতে পারে। তো এত ডিটেলে আমার দরকার নেই। প্রশ্নকণকে আমরা সাধারণত দুভাগে ভাগ করতে পারি, এক হচ্ছে বদ্ধ প্রশ্ন, দুই হচ্ছে
মুক্ত প্রশ্ন। বদ্ধ প্রশ্ন আবার 2 ভাগ, জ্ঞানমূলক এবং সমকেন্দ্রিক। মুক্ত প্রশ্ন আবার 4 প্রকার, চিন্তামূলক, অনুসন্ধানী, সৃজনশীল, কেন্দ্রচ্যুতি। বাস এতটুকু, এই ডিটেল নিচে যাওয়ার কোনো আমার দরকারই নেই। তারপর যেটা আমাদের দরকার আছে টিএলএম বা টিচিং এইড, দর্শন সংক্রান্ত উপকরণ, শ্রবণ সংক্রান্ত উপকরণ, শ্রবণ দর্শনমূলক উপকরণ। তো এখানে দর্শন সংক্রান্ত উপকরণ কি কি রয়েছে তার নাম দেওয়া রয়েছে। শ্রবণ উপকরণ কি কি রয়েছে তার নাম দেওয়া রয়েছে। শ্রবণ দর্শনমূলক উপকরণ কি কি রয়েছে তার নাম দেওয়া রয়েছে। বিভিন্ন একটা উপকরণের নাম দিতে পারে, দিয়ে বলতে পারে এটা কি ধরনের উপকরণ। তো সেটা সবারই জানা রয়েছে, এত ডিটেল আলোচনা করার কিছু নেই। গণিত শিক্ষা উপকরণ ব্যবহারের নীতিমালা, এক্ষেত্রে একটা জিনিস পাবে যে CRA। তো প্রশ্ন হতে পারে যে CRA এর পুরো নাম কি। তো CRA মানে হচ্ছে কনক্রিট রিপ্রেজেন্টেশনাল অ্যাবস্ট্রাক্ট মডেল। এটা একটা কনক্রিট রিপ্রেজেন্টেশনাল অ্যাবস্ট্রাক্ট, CRA। পুরো নামটা জেনে রাখা ভালো, পুরো নামটা জেনে রাখতে হবে CRA এর, এবং এই হচ্ছে CRA মডেলটা, CRA। তারপর আমাদের যে জিনিসটা দেখতে হবে, আর খুব বেশি জিনিস দেখার নেই, গণিত শিক্ষণ দক্ষতা, অনুশিক্ষণ, এই ব্যাপারগুলো আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, টেট পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন নেই। এখানে কিছু মডেলের নাম রয়েছে, যেটা CRA আমরা একটা মডেল দেখলাম, এমন কিছু মডেলের নাম রয়েছে এবং তার প্রবক্তার নাম রয়েছে, সেটা কিন্তু দেখতে হবে। যেমন CAM বা কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেল, সেখান থেকে প্রশ্ন হতে পারে যে CAM এর পুরো নাম কি। তো CAM এর পুরো নাম হচ্ছে কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেল, সেটা জানবে। এবং সেটার প্রবক্তাকে জেরোম এস ব্রুনার। ওকে। ইন্ডাকটিভ থিঙ্কিং মডেল, ITM এর পুরো নাম হচ্ছে ইন্ডাকটিভ থিঙ্কিং মডেল, সেটা সেটা হচ্ছে হিলডা টাভা। মেমোরি মডেল জেরি লুকাস। তারপর হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার মডেল AOM ডেভিড আসুবেল। তারপর হচ্ছে কগনিটিভ ডেভেলপমেন্ট মডেল CDM জিন পেয়াজে, কোহলবার্গ এবং সেইগাল, এগুলো। তো এখান থেকে মডেলগুলোর ফুল ফর্ম, তাদের প্রবক্তা, সেটা দেখে নেবে। এবং এই যে মডেলগুলো, প্রথম যে মডেলগুলো আছে তার আগেও রয়েছে কিছু মডেল, সেগুলো হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন ফ্যামিলি মডেল, সোশ্যাল ইন্টারাকশন ফ্যামিলি মডেল। রোল প্লে মডেল, সেটা কে করেছেন। সোশ্যাল ইনকোয়ারি মডেল, সেটা কে করেছেন। এত ডিটেল খুব দরকার নেই, তারপরেও যদি দেখার সুযোগ হয় সেগুলো একটু দেখে রাখবে, সেখান থেকে প্রশ্ন হয়। তবে 2 নম্বর যেটা ইনফরমেশন প্রসেসিং মডেল, সেটাতে কিন্তু প্রশ্ন হয়, সেটা দেখতে হবে। তারপর রয়েছে পার্সোনাল ফ্যামিলি মডেল, বিহেভিয়ারাল সিস্টেম ফ্যামিলি মডেল। যেমন নন ডিরেক্টিভ টিচিং মডেল বা NTM, সেটা হচ্ছে কার্ল রজার। বিহেভিয়ারাল সিস্টেম ফ্যামিলি মডেলের মধ্যে রয়েছে দেখুন যে কন্টিনজেন্সি ম্যানেজমেন্ট মডেল, সেটা হচ্ছে BF স্কিনার। তারপর সেখানে ডিটেল রয়েছে কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেল, সেটা কি। CAM এর প্রধান বিষয় কি। CAM এর প্রধান বিষয় হচ্ছে ধারণা বা কনসেপ্ট। তারপর 5E মডেল রয়েছে, 5E, 5টা E। সেই 5E কি কি, 5টা E কি কি, ফার্স্ট স্টেপ কি, সেকেন্ড স্টেপ কি, তার সুবিধা কি। লেসন প্ল্যান করতে গেলে কিন্তু বর্তমানে 5E মডেলে লেসন প্ল্যান করতে হয়। তো 5E মডেলের ফার্স্ট ই হচ্ছে এঙ্গেজ, তারপর হচ্ছে এক্সপ্লোর, এক্সপ্লেইন, ইলাবোরেট, ইভালুয়েট। তো 5E মডেলের লেসন প্ল্যানও কিন্তু আমাদের ওয়েবসাইটে রয়েছে smdtutorial.blogspot.com, সেখানে 5E মডেল লেসন প্ল্যান তৈরি করা রয়েছে। 5E মডেল নিয়ে কিন্তু ভিডিও রয়েছে আমাদের ইউটিউবে, SMDN টিউটোরিয়াল ইউটিউবে সার্চ করবেন 5E লেসন প্ল্যান বা 5E মডেল
SMDN টিউটোরিয়াল লিখে সার্চ করলে কিন্তু ইউটিউবে সেটাও পেয়ে যাবেন। এর বেশি আর কিছু আমাদের বর্তমানে প্রয়োজন নেই, এগুলোই দেখে যাবে, তাহলে মোটামুটি কিন্তু আমাদের পেডাগজি সেকশনটা কভার হয়ে যাচ্ছে। নেক্সটে আমরা সাবজেক্টিভ ম্যাটার নিয়ে আলোচনা করব, বিভিন্ন টপিক, এবং সেগুলোর টেস্ট কন্টিনিউয়াস চলতে থাকবে। তো আজকের মতো এখানে রাখছি, সবাইকে ধন্যবাদ এবং গুড নাইট।